সুপ্রশিক্ষার্থীরা, আশা করি তোমরা সব ভালো আছো। তোমাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে জীববিজ্ঞান বিষয়ে একটি পাঠ আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে তোমাদের বই চতুর্দশ অধ্যায় জীব প্রযুক্তি, এই সম্পর্কে নিয়ে আলোচনা করব। জীব প্রযুক্তি ও বায়োটেকনোলজিটা হচ্ছে জীববিজ্ঞানের একটা ফলিত শাখা, এবং এই শাখাটি বিজ্ঞানের বিভিন্ন শাখার বাস্তব সমস্যার সমাধানে এবং মানুষের স্বাস্থ্য উন্নয়ন এবং উন্নতর ফসল সৃষ্টিতে, ফসলের মান পরিমাণ বৃদ্ধিতে, পরিবেশ সংরক্ষণে এই প্রযুক্তির ব্যাপক সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। তাই এই অধ্যায়ে আমরা এই প্রযুক্তি সম্পর্কে জানার চেষ্টা করব। তো শিক্ষার্থীবৃন্দ, জীব প্রযুক্তিটা কি? জীব প্রযুক্তিকে ইংলিশে বলা হচ্ছে বায়োটেকনোলজি। জীব প্রযুক্তি বায়োটেকনোলজিটাকে যদি আমি বিশ্লেষণ করি, দুটি শব্দ পাবো, একটা হচ্ছে বায়োলজি এবং টেকনোলজি। বায়োলজি সম্পর্কে আমরা কি জানি? জীব সম্পর্কে বিশেষ একটা জ্ঞান। এবং টেকনোলজিটা কি? একটা প্রযুক্তি। তাহলে বায়োটেকনোলজি মানেটা হচ্ছে বায়োলজি এবং টেকনোলজি আন্তঃসম্পর্কই হলো জীব প্রযুক্তি। এই বায়োটেকনোলজি শব্দটার প্রবর্তক ছিলেন বিজ্ঞানী কার্ল এরকি 1919 সালে। এই আধুনিক জীব প্রযুক্তি শুরু হয় 1953 সালে ওয়াটসন ও ক্রিক কর্তৃক ডিএনএ ডাবল হেক্সিল আবিষ্কারের মাধ্যমে। জীব প্রযুক্তিটাকে বিজ্ঞানী কোল মেন তার সংজ্ঞা মতে বলা যায় কি, জীবন্ত উদ্ভিদ, প্রাণী, অণুজীব বা এদের অংশবিশেষ ব্যবহার করে মানবতার কল্যাণে ব্যবহার উপযোগী উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন নতুন উদ্ভিদ, প্রাণী, অণুজীব বা দ্রব্য উৎপাদনে প্রয়োগকৃত প্রযুক্তি হলো জীব প্রযুক্তি। জীব প্রযুক্তিতে আলোচ্য বিষয় দুটি: টিস্যু কালচার ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এখন আমরা টিস্যু কালচার সম্পর্কে আলোচনা করব। টিস্যু কালচারটা কাকে বলে? টিস্যু কালচারটা হচ্ছে একটা টিস্যুকে জীবাণুমুক্ত পুষ্টিবর্ধক কোনো মিডিয়ামে বর্ধিতকরণ প্রক্রিয়াকে বলা হচ্ছে টিস্যু কালচার। তো টিস্যু কালচারের জন্য আমাদের প্রথমে এক্সপ্ল্যান্ট নির্বাচন করতে হয়। তো এক্সপ্ল্যান্টটা কি? টিস্যু কালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশটাকে পৃথক করে নিয়ে ব্যবহার করা হয় তাকে এক্সপ্ল্যান্ট বলে। এই টিস্যু কালচারের একটা মূলনীতি আছে। সেই মূলনীতিটা কি? উদ্ভিদের বিভিন্ন অংশে টটি পয়েন্ট স্টেম কোষ থাকে, তাই উদ্ভিদের প্রায় যে কোনো অংশ থেকে হুবহু আরেকটি পূর্ণাঙ্গ উদ্ভিদ জন্মানো সম্ভব। টিস্যু কালচারের প্রযুক্তিটাকে যখন আমরা কাজ করব, তখন কতগুলো ধাপ আমাদের অবলম্বন করতে হয়। সেই ধাপগুলো কি কি? প্রথম ধাপ হচ্ছে মাতৃ উদ্ভিদ নির্বাচন করতে হবে, আবাদ মাধ্যম তৈরি করতে হবে, জীবাণুমুক্ত আবাদ প্রতিষ্ঠা করতে হবে, মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর করতে হবে, প্রাকৃতিক পরিবেশ তথা মাঠ পর্যায়ে স্থানান্তর। তো মাতৃ উদ্ভিদ নির্বাচনটা কি? উন্নত গুণ সম্পন্ন স্বাস্থ্যবান এবং রোগমুক্ত উদ্ভিদকে এক্সপ্ল্যান্টের জন্য নির্বাচন করা হয়ে থাকে। আবাদ মাধ্যম তৈরিটা কীভাবে করব আমরা? যখন খনিজ পুষ্টি, ভিটামিন, ফাইটো হরমোন, সুক্রোজ, অ্যাগার সঠিক মাত্রায় মিশিয়ে আবাদ মাধ্যমটি তৈরি করা হয়। এই মাধ্যমটিতে উদ্ভিদের বৃদ্ধির জন্য অত্যাবশ্যকীয়। এখানে অ্যাগারটা কি? অ্যাগারটা হচ্ছে প্রায় কঠিন মাধ্যম, সেমি সয়েলড মিডিয়াম তৈরির জন্য জমাট বাঁধার উপাদান। 3 নম্বরটা হচ্ছে কি, জীবাণুমুক্ত আবাদ প্রতিষ্ঠা। কীভাবে করব আমরা? আবাদ মাধ্যমকে কাচের পাত্রে বলতে টেস্ট টিউব বা কনিক্যাল ফ্লাস্ক নিয়ে তুলা বা প্লাস্টিকের ঢাকনা দিয়ে মুখ বন্ধ করে রাখা হবে এবং জীবাণুমুক্ত করতে হবে। জীবাণুমুক্তকরণ কীভাবে করবো আমরা? অটোক্লেভ একটা যন্ত্র, সেই যন্ত্রের মধ্যে তাপমাত্রা হবে 121 ডিগ্রি সেলসিয়াস এবং চাপ 15 আইভি স্কোয়ার ইঞ্চ এবং সময় হবে 20 মিনিট, মানে 20 মিনিট। তারপর কি করতে হবে? কাঁচ পাত্রটার মুখ পুনরায় বন্ধ করে নির্দিষ্ট আলো এবং তাপমাত্রা হতে হবে 23 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। এই জন্য আমি 25+2- ডিগ্রি সেলসিয়াস দিয়েছি। তার মানে হচ্ছে 23 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সম্পূর্ণ নিয়ন্ত্রিত কক্ষে উদ্ভিদের বর্ধনের জন্য রাখা হয়। বর্ধন মানে উদ্ভিদের বৃদ্ধির জন্য রাখা হয়। এই ধাপে আবাদে স্থাপিত টিস্যু বারবার বিভাজনের মাধ্যমে প্রথমে ক্যালাস এবং পরবর্তীতে সরাসরি অণুচারা মানে প্লান্টলেস তৈরি করা হয়। 4 নাম্বারটা কি ছিল? মূল উৎপাদকের মাধ্যমে স্থানান্তর। এখানে কি করব আমরা? উৎপাদিত যে অণুচারা গাছে যদি মূল উৎপন্ন না হয়, তবে চারাগুলোকে একটা নির্দিষ্ট উচ্চতা লাভের পর এদের বিচ্ছিন্ন করে পুনরায় মূল উৎপাদনকারী আবাদ মাধ্যমে স্থাপন করা হয়। 5 নম্বর ধাপটা কি ছিল? প্রাকৃতিক পরিবেশ তথা মাঠ পর্যায়ে স্থানান্তর।
মূলযুক্ত চারাগুলোকে পানিতে ধুয়ে এগার মুক্ত করে ল্যাবরেটরিতে মাটি ভরা ছোট ছোট পাত্রের মধ্যে স্থানান্তর করা হয়। তারপর পাত্রের এই চারাগুলো মাঝে মাঝে কক্ষের বাইরে রেখে প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে হয় এবং পূর্ণাঙ্গ চারাগুলোকে সজীব এবং সবল হয়ে উঠলে সেগুলোকে প্রাকৃতিক পরিবেশে মাটিতে রোপণ করতে হয়। এই দেখো আমরা চিত্রটা কি দেখছি। দেখো প্রথমে আমরা কি করেছি, আমরা একটা মাতৃ উদ্ভিদ নির্বাচন করেছি। সেখান থেকে কি করলাম, আমরা একটা মাতৃ উদ্ভিদের যে কোষ বর্ধিত অংশ সেটাকে আমরা নমুনা টিস্যুর মাধ্যমে আবাদে স্থাপন করলাম। আবাদে স্থাপন করার পর কি হলো, সেখানে ক্যালাস তৈরি হবে। ক্যালাস তৈরি করার পরে ওই যে ক্যালাসের থেকে আলাদা করা কোষগুলো থেকে অণুচারা তৈরি করা হবে। সেই অণুচারাগুলো থেকে দেখো এই ক্যালাস থেকে যে আলাদা করা কোষ থেকে কী হয়েছে, অণুচারা তৈরি করা হয়েছে। এই অণুচারা থেকে যখন মূল উৎপাদনকারী আবাদ হবে, তারপর সেখানকার মূল যখন উৎপাদন হয়ে যাবে তখন সেটা কি করবো, আমরা প্রাকৃতিক পরিবেশে খাপ খাওয়ানোর জন্য মাটিতে স্থানান্তর করব। টিস্যু কালচারের ব্যবহারটা কি দেখো। টিস্যু কালচার ব্যবহারগুলো হচ্ছে একটা উদ্ভিদ বা উদ্ভিদাংশ হতে কম সময়ের মধ্যে একই বৈশিষ্ট্য সম্পন্ন বহু চারা সৃষ্টি করা যায়। সহজে রোগমুক্ত বিশেষ করে ভাইরাস মুক্ত চারা উৎপাদন করা সম্ভব। ঋতুভিত্তিক চারা উৎপাদনের সীমাবদ্ধতা থেকে মুক্ত হওয়া যায়। সঠিক বীজ সংগ্রহ মজুত করার সমস্যা থেকে মুক্ত থাকা যায়। যে সমস্ত বীজের মাধ্যমে বংশবিস্তার করে না সেগুলোকে চারা প্রাপ্তি এবং স্বল্প খরচে দ্রুত সহজ অবস্থায় স্থানান্তর করা যায়। 6 নম্বর পয়েন্টটা কি পাচ্ছি আমরা, বিলুপ্তপ্রায় উদ্ভিদ পুনরুৎপাদন এবং সংরক্ষণ করতে, বানানটা ঠিক করে নিবে তোমরা, টিস্যু কালচারের নির্ভরযোগ্য পদ্ধতি হিসাবে স্বীকৃত। 7 নম্বর পয়েন্ট আমরা কী পাবো, যেসব ভ্রূণের শস্যকলা থাকে না সেসব ভ্রূণ কালচার করে নতুন উদ্ভিদ সৃষ্টি করা যায়। এমন যেসব উদ্ভিদের যৌন জনন অনুপস্থিত বা প্রাকৃতিকভাবে জননের হার কম তাদের দ্রুত সংখ্যা বৃদ্ধি ব্যবস্থা করা যায়। 9 নম্বর পয়েন্ট কী পাবো, আলু রোগমুক্ত চারা এবং বীজ মাইক্রোটিউবার উৎপাদন করা সম্ভব। জেনেটিক ইঞ্জিনিয়ারিং দেখো, তোমার তারপর দেখবা জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা কি, একটা জীব থেকে নির্দিষ্ট একটা জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে অন্য একটা জীবে স্থানান্তর করার কৌশলটাকে বলা হয় জিন প্রকৌশল। অর্থাৎ কাঙ্ক্ষিত নতুন একটা বৈশিষ্ট্য সৃষ্টির জন্য কোনো জীবের ডিএনএ পরিবর্তন ঘটানোকে বলা হয় জিন প্রকৌশল। এখানে একটা সংজ্ঞা পাবে, রিক্যাম্বেট ডিএনএ। রিক্যাম্বেট ডিএনএ বলতে আমরা কি বলছি, জিন প্রকৌশলের মাধ্যমে একটা ডিএনএ অণুর কাঙ্ক্ষিত অংশ কেটে আলাদা করে অন্য একটি ডিএনএ অণুতে প্রতিস্থাপনের ফলে যে নতুন ডিএনএ অণু সৃষ্টি হয় তাকে রিক্যাম্বেট ডিএনএ বলে। জিন ক্লোনিংটা কি, জিন প্রকৌশলের মাধ্যমে রিক্যাম্বেট ডিএনএ তৈরি প্রক্রিয়া রিক্যাম্বেট ডিএনএ প্রযুক্তি বা জিন ক্লোনিং বলে। রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুত করা ধাপসমূহ কী কী পাচ্ছি আমরা দেখো। ধাপ 1, প্রথমে দাতা জীব থেকে কাঙ্ক্ষিত জিনসহ ডিএনএ অণুটাকে আলাদা করতে হবে। তারপর এই জিনকে বহন করার জন্য ব্যাকটেরিয়ার প্লাজমিড ডিএনএটাকে পৃথক করা হবে। মানে তারপর 2 নম্বর, এটাকে বলা হচ্ছে যে জিনটাকে আলাদা করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে দাতা, আর যেটা গ্রহণ করবে সেটাকে বলা হচ্ছে গ্রহীতা। তো দেখো এই ধাপে দাতার ডিএনএটা প্লাজমিড ডিএনএকে একটি বিশেষ ধরনের এনজাইম দিয়ে খণ্ডিত করা হয়। সেই এনজাইমটার নাম পাবে পরবর্তীতে রেস্ট্রিকশন এনজাইম। যে এনজাইমটা দিয়ে প্লাজমিড ডিএনএ বা দাতার ডিএনএটাকে খণ্ডিত করা হয় তার নাম হচ্ছে কি রেস্ট্রিকশন এনজাইম। দাতার ডিএনএ এসব খণ্ডে কোনো একটি কাঙ্ক্ষিত জিন থাকে, যে খণ্ডটা আমি করব সেখানে আমাদের কাঙ্ক্ষিত জিনটি থাকবে। ধাপ 3-এ কী পাচ্ছি, লাইগেস এনজাইম দিয়ে দাতার ডিএনএটাকে প্লাজমিড ডিএনএ কাটার দু প্রান্তের মাঝে স্থাপন করা হয়, ফলে নির্দিষ্ট জিন সহ রিক্যাম্বেট ডিএনএ প্লাজমিড তৈরি করা হয়। ধাপ 4-এ আমরা চলে যাব, রিক্যাম্বেট প্লাজমিডকে ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করানো হয়। এই প্রবেশ করানোর পদ্ধতিকে বলা হচ্ছে ট্রান্সফরমেশন। পরীক্ষা কিন্তু আসে ট্রান্সফরমেশন কাকে বলে। ধাপ 5-এ চলে যাই, এবার নির্দিষ্ট জিন বহনকারী রিক্যাম্বেট ডিএনএ প্লাজমিড ধারণ করা ব্যাকটেরিয়াকে শনাক্ত করে এদের মধ্যে ব্যাপক বংশবৃদ্ধি ঘটানো হয়।
এই ব্যাকটেরিয়াগুলোকে প্রত্যেকটি এখন একটি করে কাঙ্ক্ষিত জিন রয়েছে। এই পদ্ধতিকে জিন তৈরি করাকে বলা হচ্ছে জিন ক্লোনিং। আমরা ছবিটা দেখি। দেখো, এই যে ইকোলাই একটা ব্যাকটেরিয়া, সে ব্যাকটেরিয়া থেকে আমরা প্লাজমিড তৈরি করব। আর হচ্ছে প্রাণীকোষ, যেটা থেকে আমরা ডিএনএটাকে, যে কাঙ্ক্ষিত ডিএনএটাকে আমরা নিব। তো দেখো, দুইটা উৎস থেকে ইকোলাই প্রাণীকোষ থেকে ডিএনএটাকে পৃথক করব এবং রেস্টিকেশন এনজাইমের সাথে ডিএনএটাকে খণ্ডিত করব। এটা খণ্ডিত করা অংশ। দেখো, দুইটা কালার দেখা যাচ্ছে। দেখো, এই যে গাঁথন, এই যে কাটা জায়গাটা হচ্ছে গাঁথন প্রান্ত, আর যে কাঙ্ক্ষিত জিন, এই কাঙ্ক্ষিত জিনটা গাঁথন প্রান্তের মধ্যে আমরা লাইগেজ এনজাইমের সাহায্যে সংযুক্ত করব। সংযুক্ত করার পরে ডিএনএ সংযোজন রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হচ্ছে। দেখো, তারপর কাঙ্ক্ষিত জিন তৈরি হয়ে গেল। রিকম্বিনেন্ট, এই কাঙ্ক্ষিত জিন তৈরি হওয়াকে বলা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড। তারপর রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিডটা কী হচ্ছে, ট্রান্সফরমেশন প্রক্রিয়ায় রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড ব্যাকটেরিয়াগুলোতে প্রবেশ করে এবং অসংখ্য কাঙ্ক্ষিত জিন সম্পর্ক আমাদের কি ব্যাকটেরিয়া ক্লোনিং সৃষ্টি হচ্ছে। এই হচ্ছে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। তোমাদের বইতে এই ছবিটা আছে, দেখতে পারবে। এবার চলে যায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহারগুলো কী হচ্ছে আমাদের শস্য উন্নয়নে। দেখো, ব্যাকটেরিয়ার প্রতিটি বিভিন্ন ধরনের শস্যে ব্যাসিলাস থার্নগ্লিনিস নামক ব্যাকটেরিয়া জিন প্রবেশ করানোর কারণে ভুট্টা বা ধান, লেপিডোপ্টেরা বা এবং কলিপটেরা বর্গে ক্ষতিকর কীটপতঙ্গ থেকে রক্ষা করা যায়। ভাইরাল প্রতিরোধী হিসাবে কী করছে, ভাইরাল কোটি প্রোটিন জিন স্থানান্তরের মাধ্যমে টমেটোর মোজাইক ভাইরাস টিএমবি এবং টোবাকো মোজাইক ভাইরাস টিএমবি, টোবাকো মাইল্ড গ্রিন মোজাইক ভাইরাস টিএমজিএমবি প্রতিরোধী ফসলের জাত উদ্বোধন করা হয়েছে। ছত্রাক প্রতিরোধী কী পাচ্ছি, লেড ব্লাইট ছত্রাক প্রতিরোধী জিন স্থানান্তরের মাধ্যমে লেড ব্লাইট প্রতিরোধী গোল আলুর জাত উদ্বোধনের গবেষণা চলছে। পুষ্টিমান উন্নয়নের ক্ষেত্রে কী পাচ্ছে, জিনগত রূপান্তরের মাধ্যমে ফসলের পুষ্টিমান উন্নয়ন করা হয়েছে। যেমন ধানে ভিটামিন এ তথা বিটা ক্যারোটিন জিন স্থানান্তর করা হয়েছে। ধানের লৌহ বা আয়রন যোগ করার চেষ্টা করা হচ্ছে। তারপর চলে যায় পানি ক্ষেত্রে। গরুর দুধে আমিষের পরিমাণ বাড়ানোর ক্ষেত্রে কিন্তু প্রোটিনের সি জিন স্থানান্তর করা হয়েছে। ভেড়ার পশমের পরিমাণ ও গুণগত মান বৃদ্ধির জন্য ব্যাকটেরিয়া দুটি জিন যেমন সিওয়াইএসই এবং সিওয়াইএসএম ভেড়ার জিনোমে স্থানান্তর করা হয়েছে। মৎস্য উন্নয়নের ক্ষেত্রে আমরা কী পাচ্ছি, মাগুর, কমন কার্প, লইট্টা, তেলাপিয়া মাছের, স্যামন মাছের দৈহিক বৃদ্ধির জন্য দায়ী হরমোনের জিন স্থানান্তর করে এসব মাছের আকার প্রায় 60 ভাগ বড় করা সম্ভব হয়েছে। চিকিৎসা ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী প্রভাব রাখছে, দেখো, জেনেটিক পরিবর্তনের মাধ্যমে ইস্ট নামক ছত্রাক থেকে হ্যাপাটাইটিস বি এ ভাইরাসের ওষুধ ইন্টারফেরন তৈরি হচ্ছে। 2 নম্বর দেখো, মানবদেহে ইনসুলিন তৈরির জন্য জিন ব্যবহার করে জেনেটিকভাবে ইকোলাই ব্যাকটেরিয়া এবং ইস্ট থেকে বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি হচ্ছে, যা মানুষের বহুমূত্র বা ডায়াবেটিস রোগের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। পরিবেশ সুরক্ষায় কী পাচ্ছি আমরা, পেট্রোলিয়াম ও কয়লা খনি এলাকায় দূষণমুক্তকরণ, শিল্পক্ষেত্রে বর্জ্য শোধন, পয় নিষ্কাশন ইত্যাদি পরিবেশ ব্যবস্থাপনার সহজ ও দ্রুত করার উদ্দেশ্যে এই প্রযুক্তি ব্যবহার করা হয়। জিন প্রকৌশলের মাধ্যমে আবিষ্কৃত নতুন জাতে সিউডোমোনাস ব্যাকটেরিয়া পরিবেশের তেল ও হাইড্রোকার্বন দ্রুত নষ্ট করে পরিবেশকে দূষণমুক্ত করতে সক্ষম হচ্ছে। তারপর দেখো, একটা সংজ্ঞা পাবে তোমাদের বইতে, ক নম্বর কোশ্চেনে আসে, ট্রান্সজেনিক জীব কাকে বলে। ট্রান্সজেনিক জীব কাকে বলে, উত্তর কি লিখবে তোমরা, ট্রান্সফরমেশনের ফলে নতুন জিন সম্পন্ন যে ব্যাকটেরিয়া বা জীবের উদ্ভূত ঘটে তাকে বলা হয় ট্রান্সজেনিক জীব। ডিএনএ পুনরূপটা কি আমরা জানি, ডিএনএ পুনরূপটা কি আমরা সবাই জানি। আমি আবারও লিখে দিয়েছি তোমাদের জন্য, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। তোমাদের বাড়ির কাজ থাকবে, দেখো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও টিস্যু কালচার কি, রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুত করার ধাপসমূহ সচিত্র বর্ণনা করো, টিস্যু কালচারের প্রযুক্তির ধাপসমূহ বর্ণনা করো। এই 3টা প্রশ্ন তো বাড়ির কাজ থাকবে। সাথে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার এবং টিস্যু কালচারের ব্যবহারটা অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে পড়বে। তো ধন্যবাদ সকলকে।